ভোট যতই আসছে ততই রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছে বাংলার কোণা কোণা। ভোটের আগে নানান এজেন্ডা, নানান দাবি দাওয়া এবং বিরোধী এবং শাসকের চাপানুতোর, এই হলো বিউটি অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের সৌন্দর্য। এই নিয়েই একদম তৈরি হয় একটি গণতান্ত্রিক পরিবেশ। এবং ভোট যেহেতু গণতান্ত্রিক উৎসব একটি, তাই উৎসবে সামিল হতে সবাই মোটামুটিভাবে আগ্রহ প্রকাশ করে থাকেন। কেননা এই গণতান্ত্রিক উৎসব বা ভোটে অংশগ্রহণ করার জন্য সবথেকে বড় এই ক্ষেত্রে পাত্র হলো সাধারণ মানুষ, অর্থাৎ আমজনতা। জনতা জনার্দনই নির্বাচিত করেন আগামী 5 বছর কে দায়িত্বভার গ্রহণ করবে, কার হাতে দায়িত্ব দেবেন এবং জনগণের দায়িত্ব কারা মাথা পেতে নেবে এবং প্রতিটি দায়িত্ব খুব সুচারুভাবে পালন করবে। পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট আগামী সপ্তাহে সম্ভবত সোমবার মঙ্গলবারই ঘোষণা হতে পারে। এই নির্ঘণ্ট ঘোষণা হবে কেননা গত সপ্তাহ অর্থাৎ 7 দিন আগে কেন্দ্রীয় স্তরের অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার এবং তার ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমার প্রতিটি রাজনৈতিক দল, অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনের প্রধানের সঙ্গে কথা বলে গেছেন এবং একই সঙ্গে বিরোধী দলগুলির সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে একটি বিষয় পুরো পরিষ্কার ছিল যে এই বিরোধীদের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়গুলি যে উঠেছিল যে কত দফায় ভোট হবে, বিরোধীরা তাদের মতামত দিয়েছেন, কেউ 2-3 দফা বলেছেন এবং সেই নিয়ে নির্বাচন কমিশনার নিজের একটা নোট তৈরি করেছেন। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো একত্রে করে নির্বাচন কমিশন সূত্রে সেই দিনই জানা গিয়েছিল যে ভোটের নির্ঘণ্ট কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হবে। কয়েকটি বিষয়ের উপর নির্ভর করেই ভোটের নির্ঘণ্ট নির্ধারিত হয়ে থাকে সাধারণত। এক হলো ভোট যে ঘোষণা করা হবে সেই ঘোষণা করার কমপক্ষে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন পর প্রথম দফার ভোট বা ভোট সংগঠিত হতে হয় বা ভোটের প্রক্রিয়া হয়। সাধারণত এটাই এটাই হয়ে থাকে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভা ভোটের আগে যে পরিবেশ এবং পরিস্থিতি পশ্চিমবঙ্গে অন্তত তৈরি হচ্ছে তাতে বেশ জমজমাট একটি রাজনৈতিক ড্রামা দেখতে পাবেন। কেননা ভোটের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক নেতারা রাজনৈতিক দল বদল করেন। অর্থাৎ মনে হলো যে এই দলে আমার কর্মক্ষমতা বা কার্যকারিতা নেই, বা আমার যা পটেনশিয়াল আছে, আমার যা অভিজ্ঞতা আছে বা আমার যা দক্ষতা আছে, এখানে আমি ঠিক কাজ মেটাতে পারছি না বা সেই রকমভাবে কাজ করতে পারছি না, ফলত আমি অন্য কোনো জায়গায় দেখে নিই, অন্য কোনো জায়গায় হয়তো এর থেকেও বেশি আমি কাজ করতে পারবো। অন্তত এই ভাবনা চিন্তা নিয়েই রাজনৈতিক দলের বিভিন্ন কর্মীরা দলত্যাগ করেন এবং অন্য দলে যোগ দেন। এই নিয়েই বিভিন্ন রকম ঘটনা চাপানুতোর হয়। বর্তমানে রাজনৈতিক আঙিনায় যদি কান পাতা যায় তাহলে শুনতে পাওয়া যাচ্ছে 3টি নাম, শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 3টি হেভিওয়েট নাম যারা ফুল বদল করতে চলেছেন, অর্থাৎ ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার একটা জল্পনা তৈরি হয়েছে এবং সর্বোচ্চ কান পাতলেই সেই জল্পনা শুনতে পাওয়া যাচ্ছে। যদিও জল্পনা স্তরেই আছে, আগামী কয়েকদিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে কি হতে চলেছে বা কি হবে। 3টি হেভিওয়েট নাম, সেই 3টি হেভিওয়েট নাম অন্তত রাজনীতির অত্যন্ত চর্চিত একটি বিষয়, চর্চিত একটি নাম। সেই নামগুলো এক এক করে আপনাদের সামনে এবার তুলে ধরা শুরু করছি। তালিকার প্রথমেই আছেন প্রাক্তন আইনমন্ত্রী এবং কয়লামন্ত্রী মলয় ঘটকের নাম। তিনি দীর্ঘদিনের তৃণমূল কর্মী। বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বেশ দূরত্ব তৈরি হয়েছে। এমনকি এসআইআর নিয়ে যে ধর্ণামঞ্চ
হয়েছিল ধর্মতলা মেট্রো চ্যানেলে, সেই ধর্ণা মঞ্চে তাকে দেখতে পাওয়া যায়নি। ফলত অন্য কোনো ব্যাপারও থাকতে পারে, কিন্তু এই নিয়ে জল্পনা চলছে যে বর্তমানে আইন দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখেছেন, অন্য কাউকে দেননি। ফলত মলয় ঘটকের সঙ্গে দূরত্ব বাড়াতেই জল্পনা তৈরি হয়েছে যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, অন্তত এক এক সূত্র তাই বলছে। তমলুকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ তমলুকের জেলার প্রাক্তন সভাপতি ডক্টর সৌমেন কুমার মহাপাত্রের কিছুদিন আগে নিরাপত্তা প্রত্যাহার করেছে। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে তিনি জানেন না কোনো ঘটনা এবং দীর্ঘ 1 বছর ধরে প্রায় দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে এবং শারীরিক অসুস্থতার কারণেই তিনি বাড়িতে আছেন, অন্তত তিনি তাই জানিয়েছিলেন। তাকে নিয়েও জল্পনা তৈরি হচ্ছে যে তিনি কি এবার বিজেপিতে জয়েন করবেন। ফলত এরকম একটা কল্পনা রাজ্য রাজনীতিতে হচ্ছে এবং আগামী দিনে সেটা আরও পরিষ্কার হতে পারে। এবারের নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, কেননা তিনি হলেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারী প্রথমত তিনি বিজেপির টিকিটে 2021-এ রানাঘাট দক্ষিণ থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে 2024-এ লোকসভা ভোটের আগে তিনি তৃণমূলে জয়েন করেন এবং রানাঘাট লোকসভা আসন থেকে জগন্নাথ সরকার, যিনি স্ট্যান্ডিং সেই সময়কার এমপি ছিলেন, তার বিরুদ্ধে তাকে তৃণমূল টিকিটে দাঁড় করানো হয়, যদিও তিনি সেই নির্বাচনে জয়লাভ করতে পারেননি। ফলত ফের ওখান থেকে জয়লাভ করেন জগন্নাথ সরকার। তারপরে যেহেতু তিনি মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের বিধায়ক ছিলেন, তৃণমূলে জয়েন করার পরে সিটটি ফাঁকা হয়ে যায়, সেখানে উপনির্বাচন হয়। তবে তৃণমূলের টিকিটে সেই উপনির্বাচন জয় করেন তিনি এবং জয়ী হয়ে ফের রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এবং একই সঙ্গে দেখতে পাওয়া যায় যে মুকুটমণি অধিকারী সম্প্রতি ঠাকুরবাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ বনগাঁ ঠাকুরবাড়ি। সেখানে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বিজেপি সাংসদও বটে, তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন এবং যখন সাংবাদিকদের মুখোমুখি হন সেই সময় মুকুটমণি অধিকারী জানান যে তিনি গাড়ি পুজো করতে এসেছিলেন, তাই হ্যালো হাই করতে ঠাকুরবাড়ির সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু এইটি রহস্য তখনই মধুপর্ণা ঠাকুর অর্থাৎ ঠাকুরবাড়ির সর্বকনিষ্ঠ জনপ্রতিনিধি, তিনি তৃণমূল করেন, তিনি জানিয়েছিলেন না মুকুটমণি অধিকারী যদি আসেনি, তিনি তো তৃণমূলের সদস্য, তৃণমূলের বিধানসভার সদস্য, তিনি তৃণমূলের লোকজনের সঙ্গেই দেখা করবেন, কিন্তু তাদের সঙ্গে দেখা করেননি। তিনি শুধু শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করে চলে যাচ্ছেন। আর গাড়ি জন্য আসা বা গাড়ি নিয়ে আসা বা গাড়ি পুজো করতে আসা, সেটা তো একটা অছিলা মাত্র। তো সব মিলিয়ে এই ঘটনাতেও বড় সড়ো জল্পনা তৈরি হয়েছে মুকুটমণি অধিকারী আগামী দিনে কি করতে চলেছে। ফলে জল্পনায় একদম সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক যে পরিস্থিতি, রাজনৈতিক মাটি। ফলত এই 3 হেভিওয়েট নেতার দল পরিবর্তন কি আগামী দিনে হবে? চোখ রাখুন আর খবরে থাকুন। জল্পনা কল্পনার অবসান আশা করি খুব তাড়াতাড়ি নিরসন হয়ে যাবে, তাই দেখতে থাকুন ভিডিওগুলি।